আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স স্বাগতম জানাচ্ছি সিমেন্স লজিক ল্যাবের পক্ষ থেকে আমি মাকসুদুল ইসলাম মুরাদ। আমাদের আজকের ভিডিও সিমেন্স S7-1200 সিরিজ পিএলসির ধারাবাহিক ক্লাসের নবম দিনের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আমরা শিখব ম্যাথ ফাংশন বক্সের মডিউল বা রিমাইন্ডার ইনস্ট্রাকশনের পাশাপাশি নেগেটিভ ও অ্যাবসোলিউট ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে থাকে তা নিয়ে। তাই আর দেরি না করে চলুন টিআইএ পোর্টালে যাই। টিআইএ পোর্টালে আসার পরে নেটওয়ার্ক ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মড ইনস্ট্রাকশনটি নিয়ে রেখেছি এবং নেটওয়ার্ক টুতে আমি এখানে নেগেটিভ ও অ্যাবসোলিউট ইনস্ট্রাকশনটি নিয়ে রেখেছি আগে থেকেই। তো আমরা এখন জানবো যে মড ইনস্ট্রাকশন ও নেগেটিভ ও অ্যাবসোলিউট ইনস্ট্রাকশন কী এবং কিভাবে কাজ করে থাকে। তো মড ইনস্ট্রাকশন মূলত কী করবে, সে ইন ওয়ানের মধ্যে যেই ভ্যালুটা থাকবে তা সেই ভ্যালুটাকে ইন টু দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে যে অবশিষ্ট সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সে রিমাইন্ডার ভ্যালু হিসেবে আমাকে এখানে আউটপুটে দেখাবে, যেটি আমি আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে পরবর্তীতে দেখাবো। তারপরে নেটওয়ার্ক টুতে নেগেটিভ যে ইনস্ট্রাকশন বক্সটি আছে সেটি কী করবে, সে ইনের মধ্যে যখন কোনো পজিটিভ ভ্যালু পাবে সে আমাকে আউটের মধ্যে নেগেটিভ হিসেবে তা দেখাবে। এবং আমার অ্যাবসোলিউট যে ইনস্ট্রাকশন বক্সটি আছে তা কী করবে, সে যখন ইনের মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু পাবে সে আমাকে তখন তা পজিটিভ ভ্যালু হিসেবে এখানে আউটপুটে দেখাবে। তো আমরা এই টোটাল প্রসেসটা নেটওয়ার্ক ওয়ান এবং নেটওয়ার্ক টু এর এই বিষয়টা আমরা দেখব সিমুলেশনে। তো সিমুলেশনে যাওয়ার আগে আমরা এখানে মডের যে ইনস্ট্রাকশনটি আছে বা যে এখানে ক্যালকুলেশনটি আছে সেটি মূলত কীভাবে হয়ে থাকে আমি আপনাদেরকে বলেছি, আমি একটা চিত্রের মাধ্যমে দেখাবো। তো এই জিনিসটা আমরা এখন দেখব। তো এখানে দেখুন আমি একটা ছবি এখানে ওপেন করেছি। তো আমরা ছোটোবেলায় এরকম অঙ্ক করেছিলাম, আপনাদের মনে আছে যে ভাগ বা ভগ্নাংশের অঙ্কগুলো করেছিলাম। তো ভগ্নাংশের অঙ্কের মধ্যে আমরা কি করতাম, আমরা যখন এই মিশ্র ভগ্নাংশটাকে যখন আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতাম তখন আমরা কি করতাম, এখানে 3 এবং 6কে মানে এই পাশাপাশি এই সংখ্যা দুটোকে আমরা গুণ করতাম, তারপরে আমরা এই উপরের সংখ্যার সাথে যোগ করে আমরা পাশে বসাইতাম। তো এখানে 3 আর 6 গুণ করলে হয় 3 6 18 আর 2 যোগ করলে হয় 20। তার মানে আমরা এখানে 3 দিয়ে তারপর আমরা এখানে 20 লিখতাম। তো এখানে মডুলার যে আমরা মডুলাস বা রিমাইন্ডার আমরা যে সংখ্যাটার কথা বলতেছি সেই রিমাইন্ডার সংখ্যাটি হলো এই উপরের অবশিষ্ট সংখ্যাটা। মানে হচ্ছে আমার যখন আমরা একে ভাগ করব, ভাগ করার পরেও যে সংখ্যাটা থেকে যাবে মানে যেই সংখ্যাটার কারণে আমরা ওটাকে পরিপূর্ণভাবে ভাগ করতে পারি না সেই সংখ্যাটাই মূলত হচ্ছে আমার রিমাইন্ডার বা আমার অবশিষ্ট সংখ্যা বা মডুলার নাম্বার বা মডুলাস যেটাই বলি না কেন আমরা সেই সংখ্যাটি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটি এখানে রিমাইন্ডার বা মডুলার নাম্বার। আমরা এখন চলে যাব সরাসরি সিমুলেশনে, যাতে করে আমরা এই ক্যালকুলেশনটা বা এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে হয় আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আমি আগে থেকে যেহেতু সিমুলেশন অন করে রেখেছি তাই আমি এখান থেকে জাস্ট মনিটরিং যে অপশানটা আছে সেটি অন করে নেব। অন করার পরে যেহেতু আমার এগুলার কাজ নেই আমি এগুলাকে পাশে চাপিয়ে রাখবো। তারপরে আমি এখান থেকে একে শর্ট করে নেব, মিনিমাইজ করে নেব। তারপরে আমার এখান থেকে যে সিমুলেশনের যে উইন্ডোটা আমি আগে থেকে ওপেন করে রেখেছি সেটিকে আমি এখানে পাশাপাশি রাখবো। তো আমরা এখন এখানে খেয়াল করব, দেখুন আমার এই জায়গায় যে কাউন্টারে আমি একটা পালস দিতে হবে, জাস্ট পালস দেওয়ার পরে সে আমার এখানে কারেন্ট ভ্যালুটা কী করে। আর এখানে দেখুন যে নাম্বারটা আছে এখানে আমি 20 দিয়ে রেখেছি, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আপনারা এখানে 50 দিতে পারেন, 100 দিতে পারেন, আপনাদের আসলে সিস্টেমে যেটা দরকার বা আপনারা যখন যেটা নিয়ে কাজ করতে চান আপনারা ঠিক সেই সংখ্যাটাই এখানে বসাতে পারেন। তো বসানোর পরে তারপরে আমার এখানে কারেন্ট ভ্যালু হিসেবে সে এটাকে কি করবে, ভাগ করবে, ভাগ করার পরে সে আমাকে এখানে রিমাইন্ডার ভ্যালু দেখাবে। তো এই জিনিসটা করে কিনা আমরা এখানে দেখব। তো আমরা এখানে প্রথমে পুশ বাটন পিবিতে আমরা কি করব, একটা পালস দেই। দেখুন একবার পালস দেওয়ার পরে আমার এখানে কারেন্ট ভ্যালুতে 1 দেখাচ্ছে কিন্তু আমার এখানে রিমাইন্ডার ভ্যালু 0 দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 20ই হয়, আমার এখানে কোনো অবশিষ্ট থাকতেছে না, তাই আমার এখানে কোনো আউটপুট বা রিমাইন্ডার ভ্যালু দেখাচ্ছে না। তারপরে আমি যদি আরেকটা পালস দেই, দেখুন আমার এখানে কারেন্ট ভ্যালু 2 দেখাচ্ছে। 2 দেখালে হয় কি, আমি যদি 2 দিয়ে 20কে ভাগ করি তাহলে 10 দেখায়, মানে 10 হবে। তাহলে আমার এখানেও কোনো অবশিষ্ট দেখাচ্ছে না, আমার এটা সরাসরি ভাগ হয়ে যাওয়ার কারণে, তাই আমার এখানে রিমাইন্ডার কোনো ভ্যালু দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে আরেকটি পালস দেই তারপরে আমার কারেন্ট ভ্যালু যখন পরিবর্তন হবে তারপরে আমার এখানে রিমাইন্ডার ভ্যালু কি দেখায়, দেখুন আমি এখান থেকে আরেকটি পালস দিলাম। পালস দেওয়ার পরে দেখুন আমার কারেন্ট ভ্যালু 3 হয়েছে। তখন এই 3 কী করছে, এই 20কে ভাগ করছে, ভাগ করার পরে তাহলে কি দাঁড়ায়, দেখুন আমি যদি এখানে 3 দিয়ে 20কে ভাগ করি তাহলে আমি সর্বোচ্চ কতটুকু যাইতে পারতেছি, 3 6 18, তারপরে হয় 3 7 21, তাহলে 20-এর বেশি হয়ে যায়, যার কারণে আমার এখানে ভাগফলটা মিলতেছে না। কিন্তু আমি যদি কম নেই মানে আমার যেই সূত্র আছে সূত্র মোতাবেক তাহলে আমার হয় 3 6 18, 3 6 18 নেওয়ার পরেও আমার এখানে 2 অবশিষ্ট থাকে। এই 2 হচ্ছে আমার এখানের রিমাইন্ডার ভ্যালু। তারপরে আমি যদি এখানে আরেকটা পালস দেই, দেখুন তাহলে কি হয়, তাহলে দেখুন আমি 4 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে কি করে, সে সরাসরি ভাগ করে দেয়, 4 5 20, তার মানে আমার এখানে কোনো রিমাইন্ডার ভ্যালু থাকতেছে না। তারপরে আমি যদি আবার আরেকটি পালস দেই,
5 দেওয়ার পরে দেখুন কি হয়, এই সেম একই অবস্থা। যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি তাহলেও 4 হয় আমার ভাগফল, কিন্তু আমার অবশিষ্ট কোনো সংখ্যা থাকতেছে না। কিন্তু আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করার পরে দেখুন আমার ওই আগের মতোই 318 হয় এবং আমার 2 অবশিষ্ট সংখ্যা থাকে। এবং আমি যদি এটাকে 7 দিয়ে ভাগ করি, দেখুন কি হয়, তাহলে হয় 7 দুগুণ 14 এবং 3 সাথে 21। তার মানে আমার 21 যেহেতু নেওয়া যাবে না, আমাকে নিতে হবে 7 দুগুণ 14। 7 দুগুণ 14 নেওয়ার পরেও আমি যদি 20 থেকে 14 মাইনাস করে দেই বা বাদ দিয়ে দেই, তাহলে আমার অবশিষ্ট থাকে 6। আমার সেই সংখ্যাটাই হচ্ছে রিমাইন্ডার ভ্যালু। তো আমি আশা করি আপনারা যে মোড বা রিমাইন্ডার যে ভ্যালুটা আছে এই ইনস্ট্রাকশনটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এখন খেয়াল করব নেটওয়ার্ক 2তে আমার যে নেগেটিভ এবং অ্যাবসুলেট যে ইনস্ট্রাকশন দুটি আছে তা কীভাবে কাজ করে। দেখুন আমি এখানে রিমাইন্ডার ভ্যালুটাকে জাস্ট আমি এখানে ইন করিয়েছি। তো এখানে নেগেটিভে যেহেতু আমার রিমাইন্ডার ভ্যালু 6 দেখাচ্ছে, তো আমার এখানে পজিটিভ 6ই আসতেছে। কিন্তু আমার নেগেটিভ ইনস্ট্রাকশন কী করতেছে, সে এটাকে আমার -6-এ রূপান্তর করে দিচ্ছে। আবার ঠিক এখানে যদি আমি এই -6টাকে এখানে ইনে দেই, তখন দেখুন আমার সেই অ্যাবসুলেট যে ভ্যালুটা আছে এটাকে সে কী করতেছে, পজিটিভ করে দিচ্ছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার এখানে নেগেটিভ ইনস্ট্রাকশন বক্সটি কী করবে। সে যখন এখানে কোনো পজিটিভ ভ্যালু পাবে তখন সে এটাকে নেগেটিভে রূপান্তর করে দেবে, এবং অ্যাবসোলিউট ভ্যালু কী করবে, আমার এখানে যদি কোনো নেগেটিভ ভ্যালু পায় তখন সে এটাকে পজিটিভ করে দিবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমার এখানে নেগেটিভের বেলায় যদি আমার এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসে তখন সে আমাকে কী রকম এই রেজাল্ট দিবে, এবং অ্যাবসোলিউটের বেলা যদি আমার এখানে পজিটিভ রেজাল্ট থাকে তখন সে আমাকে আউটপুটে কী ধরনের রেজাল্ট দেখাইতে পারে। তো আমি এই জন্য নেটওয়ার্ক 3তে দেখুন আমি এই জিনিসটাই করে রাখছি, আমি এটাকে জাস্ট ম্যানুয়ালি একটা সংখ্যা দিয়ে রেখেছি। যেহেতু আমি এখানে পজিটিভ সংখ্যা দিয়েছি নেগেটিভে, তাই আমি এখানে আগে থেকে নেগেটিভ ভ্যালু দিয়ে রাখছি। নেগেটিভ ভ্যালু দেওয়ার পরে সে আমাকে এখানে কি করতেছে, সে আমাকে এখানে পজিটিভ 2 দেখাচ্ছে। তার মানে আমার নেগেটিভ যে ইনস্ট্রাকশনটি আছে সেটি মূলত আমার এখানে পজিটিভ পাইলে সে মূলত নেগেটিভের কাজটাই করবে। যদি আবার সে নেগেটিভও দেই না কেন, তাকে আমরা পজিটিভই দেখতে পাবো। কারণ হচ্ছে আমরা আগে বীজগণিতের মধ্যে করেছি যে মাইনাসে মাইনাসে প্লাস, তো ঠিক সেই কাজটাই সে করতেছে। যেহেতু তার কাজটাই হচ্ছে নেগেটিভে রূপান্তর করা, তো আমি যেহেতু তাকে অলরেডি নেগেটিভ দিচ্ছি, তাই সেই এটিকে কী করতেছে, গুণ করে চিহ্নের পরিবর্তন করে আমার জাস্ট রেজাল্টটাকে এখানে শো করতেছে বা রেজাল্টটাকে পরিবর্তন করে দেখাচ্ছে। তারপরে অ্যাবসোলিউটের বেলা দেখুন, আমার যেহেতু এখানে পজিটিভ সংখ্যা দিই, তার মানে আমার এখানে সে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। কারণটা হচ্ছে আমার এই অ্যাবসোলিউটের ইনস্ট্রাকশন কাজটাই হচ্ছে পজিটিভ ভ্যালু দেখানো। ওকে আমি যদি নেগেটিভ দেই তাহলে সে অবশ্যই আমাকে পজিটিভ করে দিবে, আর আমি যদি ওকে পজিটিভ দেই তাহলেও সে আমাকে পজিটিভ করে দিবে, যেহেতু তার কাজটাই হচ্ছে আমাকে পজিটিভ রেজাল্ট দেখানো। তো আমি আশা করি আপনারা এই দুটো ইনস্ট্রাকশন ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।